শুধুমাত্র যোগাসন করেই কি যে কোনো কঠিন রোগকে সারিয়ে ফেলা সম্ভব এবং একটা মেডিসিন ফ্রি লাইফ কি লিড করা সম্ভব? অবশ্যই আমরা মেডিসিন ফ্রি লাইফ লিড করতে পারি। সবাই ভুগেছে, বিশেষ করে বাঙালিরা ভোগে, সেটা হচ্ছে গ্যাস অম্বলের সমস্যা, ইনডাইজেশন। একদম ঠিক আছে, মানে খাবার খেলে হজম হচ্ছে না। এই ইনডাইজেশনের সমস্যা থেকে আমি মুক্তি পাবো কি করে? যদি গ্যাসের কোনো সমস্যা থেকে থাকে তাহলে আমরা কিন্তু বায়ু মুদ্রা, গ্যাসে পেটে ব্যথা করছে, বুকে ব্যথা করছে, আমরা কিন্তু ইনস্ট্যান্ট রিলিফ পাবো। পরিষ্কার হয়ে গেছে যে হার্টের রোগ এখন আর বয়স দেখে হয় না। তো এই হার্টকে ভালো রাখতে গেলে আমাদের কি কি করতে হবে? পুরোপুরি আমরা এই হার্ট যেটা, সেই সামনাসামনি করে আমরা হাতটা রাখবো, স্পাইন স্ট্রেট থাকবে, নর্মাল ইনহিল এক্সিল জাস্ট নর্মাল পজিশনে থাকবে। আমাদের সবার মধ্যেই একটা সমস্যা, সেটা হচ্ছে ঘুমের সমস্যা। জাস্ট আমাদের থাম্ব, ডান হাতের থাম্বকে ডান নস্ট্রিলে চেপে ধরবো এবং কনসেন্ট্রেশনকে বৃদ্ধি করার জন্য আমরা কপালের মাঝখানে দুটো আঙুলকে রাখবো। ব্লাড প্রেশার, সুগার, কোলেস্ট্রল, থাইরয়েড, এই রোগগুলো থেকে মুক্তি পাবো কি করে? আমি আরেকটা আকুপ্রেশার পয়েন্ট দেখাতে চাই যে আমাদের এই রিস্টের থেকে বর্তমানে পিসিওডি, পিসিওএস মেয়েদের একটা খুব কমন সমস্যা হয়ে দাঁড়িয়েছে। এটা এমন একটা জিনিস যেটা রিভার্স করা পসিবল উইদাউট মেডিসিন। মানুষের ওজন বেড়ে যাচ্ছে, তো এটা যদি আমরা আধ ঘন্টা প্র্যাকটিস করি, পুরো টোটাল আর কিছু করব না, শুধু সূর্য নমস্কার, আমাদের 300 ক্যালোরি পর্যন্ত কিন্তু বার্ন হয়। ভেতরের অর্গান ভালো থাকলেই আমরা দীর্ঘদিন সুস্থ থাকতে পারবো। তো এটাই আমাদের মেন টার্গেট, যে কীভাবে আমরা সুস্থ থাকবো। আমার বডি যেমনই হোক, রোগা মোটা যেমনই হোক, সেটাতে আমার কোনো ব্যাপার নয়, তো সুস্থ থাকাটা হচ্ছে সব থেকে বেশি ইম্পর্টেন্ট। আমাদের এই পডকাস্টটিতে আমরা মূলত আলোচনা করেছি কিভাবে যোগা বা যোগাসন করে একজন মানুষ তার বিভিন্ন কঠিন রোগকে সারিয়ে ফেলে একটি সুস্থ জীবনযাপন করতে পারে। আমাদের এই পডকাস্টটিতে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গৌতমী ভট্টাচার্য, যিনি একজন ইন্টারন্যাশনাল যোগা ট্রেনার। তাহলে দেরি না করে চলুন শুরু করা যাক। আমার প্রথম প্রশ্নই এটা যে এখন খুব অল্প বয়সেই মানুষ বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে মেডিসিনের উপর ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো শুধুমাত্র যোগাসন করেই কি যে কোনো কঠিন রোগকে সারিয়ে ফেলা সম্ভব এবং একটা মেডিসিন ফ্রি লাইফ কি লিড করা সম্ভব? হ্যাঁ, খুব ভালো কোয়েশ্চেন। আমরা শুরুতেই মহর্ষি পতঞ্জলিজির যোগ সূত্রের প্রথম পাদের 2 নম্বর সূত্র থেকে আমরা শুরু করতে চাই, যে যোগশ চিত্তবৃত্তি নিরোধা। এখানে আমরা চিত্ত বলতে বোঝাচ্ছি মন, বুদ্ধি, অহংকার। এই 3টে আমাদের লাইফের খুব ইম্পর্টেন্ট একটা পার্ট। তো এই 3টে আমাদের মনের যখনই বেশি মাত্রায় হতে থাকে, আমাদের কিন্তু শরীর মন দুটোই কিন্তু আনব্যালেন্স হতে থাকে। তো সেক্ষেত্রে আমরা চেষ্টা করব যে যোগ করার ফলে আমাদের সেই যে ব্যালেন্সগুলোর কম হচ্ছে, সেই জিনিসগুলোকে আস্তে আস্তে আমরা মনের মধ্যে, শরীরের মধ্যে ধীরে 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 ব্যালেন্স করার। তো সেক্ষেত্রে আমি প্রথমেই একটা জিনিস বলতে চাই যে যোগ মানে শুধু আসন নয়, যোগ মানে হচ্ছে আমাদের পুরো দিনচর্যা, রাত্রিচর্যা, আমাদের সকাল থেকে রাত্রির পর্যন্ত সারাটা দিনের আমাদের কিভাবে মানুষের সাথে ব্যবহার করছি, কিভাবে খাচ্ছি, কিভাবে থাকছি, এভরিথিং। তো সেক্ষেত্রে আমাদের প্রত্যেকটা জিনিসের সাথে কিন্তু রিলেটেড। শুধু আমি আসন করলাম, এদিকে আমি ঠিকঠাক আমার মেন্টাল স্টেট ঠিক নেই, আমি কিন্তু মেডিসিন ফ্রি লাইফ থাকতে পারবো না, কারণ আমাকে মেন্টাল স্টেটের জন্য কিছু আমাকে মেডিসিন নিতে হলো। তো সেক্ষেত্রে আমাদের প্রত্যেকটা জিনিসকে ব্যালেন্স করার জন্য শুরু থেকে শেষ পর্যন্ত জিনিসকে ধীরে 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 আমাদের ইমপ্রুভ করতে হবে। আজকে আমি করছি মানে কালকে তার রেজাল্ট পাবো, এটা কিন্তু কখনো ভাবলে চলবে না। ধীরে ধীরে আমরা উইথড্র অবশ্যই করতে পারবো, নিজেকে বিশ্বাস করবো, ভরসা রাখবো এবং আমরা কিন্তু সেই জায়গাটাতে যেতে পারবো। তো এখানে আমি একটা এক্সাম্পল দিতে চাই যে আমাদের সবার মধ্যেই একটা সমস্যা, সেটা হচ্ছে ঘুমের সমস্যা। তো আগেকার দিনের মানুষদের শুধুমাত্র দেখা যেত যে বয়সকালে গিয়ে ঘুমের সমস্যা হচ্ছে, কিন্তু এখন আমাদের লাইফস্টাইল এতটা হেক্টিক হয়ে গেছে, তো সেক্ষেত্রে আমরা যে কোনো বয়সের মানুষদেরই কিন্তু সেই রকম সমস্যা হচ্ছে। তো আমি সেক্ষেত্রে কয়েকটা জিনিস বলতে চাই, যে রাত্রিবেলা শোয়ার সময়তে যখন আমরা ফ্রেশ হয়ে বিছানায় যাচ্ছি, ঠিক সেই সময়তে আমরা কি করব, যে আমাদের পায়ের তলাতে সর্ষের তেল বা তিলের তেল, দুটোর মধ্যে যে কোনো একটা ভালো করে পায়ের তলায় রাব করে নেব, একদম সামান্য পরিমাণে, এবং আমাদের ভালো পুরো বডি রিল্যাক্স হয়ে যাচ্ছে, আমাদের স্ট্রেসটা কিন্তু আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছে। এরপর আমরা কোনো স্ক্রিন টাইম রাখবো না, ফোন বা ল্যাপটপের কোনো কাজ চেষ্টা করবো যাতে না করা যায়। এছাড়া আর একটা জিনিস, সেটা হচ্ছে আমরা শোয়ার পর বিছানাতে, সেটা বালিশ হতে পারে বা যদি ওয়াল থাকে তাহলে খুব ভালো হয়, আমরা পাটা উপর দিকে জাস্ট উপরে তুলে রাখবো, এটাকে বিপরীত করনি বলে। তো এটার ফলে আমাদের পায়ের সমস্ত যে স্ট্রেসগুলো ধীরে 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 আমাদের বডিতে সার্কুলেট হয়ে যাচ্ছে, কারণ আমরা দাঁড়িয়ে আছি, যখন দাঁড়িয়ে থাকি, ওটা কিন্তু আমাদের গ্র্যাভিটেশনাল ফোর্সের উল্টো দিকে আমাদের ব্লাড সার্কুলেশন হয়। তো তার ফলে আমরা কিছুটা বডিকে রিল্যাক্স করছি। এবং আরেকটা জিনিস, সেটা হচ্ছে আমরা
আমাদের বডিতে স্ট্রেসকে রিলিফ করার জন্য চন্দ্রবেদী প্রাণায়াম, যেটা খুব ইম্পর্টেন্ট, বা লেফট নস্ট্রিল ব্রিদিং আমরা বলতে পারি। জাস্ট আমাদের থাম্ব, ডান হাতের থাম্বকে ডান নস্ট্রিলে চেপে ধরবো এবং কনসেন্ট্রেশনকে বৃদ্ধি করার জন্য আমরা কপালের মাঝখানে দুটো আঙুলকে রাখবো। জাস্ট লেফট নস্ট্রিল ব্রিদিংয়ের জন্য জাস্ট ব্রিদ ইন, ব্রিদ আউট। জাস্ট আমাদের ফোকাস রাখবো আমাদের ব্রিথের উপরে, এবং আমরা এটা 10 to 15 টাইমস বা আস্তে আস্তে বাড়াতে পারি, 50 টাইমস পর্যন্ত আমরা করতে পারি। তো এক্ষেত্রে আমাদের বডি পুরো রিল্যাক্স হয়ে যাবে এবং আমরা সাথে সাথেই সেই জিনিসটা বুঝতে পারবো যে আমাদের সেই প্রবলেমটা আস্তে আস্তে চলে যাচ্ছে, এবং আমরা মেডিসিন কিন্তু আস্তে আস্তে উইথড্র করে ফেলতে পারবো। মানে ঘুমের সমস্যা অনেকটাই দূর হয়ে যাবে এই কটা জিনিস যদি আমরা ফলো করি। একদম একদম, খুবই খুবই উপকারী, এবং আমি নিজে জিনিসটা নিজের লাইফে করেছি, এবং আমার যারা স্টুডেন্টস রয়েছে তারা নিজেরা করেও তারা কিন্তু আমাকে রিভিউ দিয়েছে যে হ্যাঁ এটা কাজ করে। তো সেক্ষেত্রে সবাই এটা করতে পারে, এবং আমি চাই যে সবার যাতে ঘুমের সমস্যাটা চলে যায়। মানে এটা ইয়ং জেনারেশনেরও এখন ইনসোমিনিয়া এমন একটা জায়গায় চলে গেছে, আমি আমার অনেক বন্ধুকেই দেখেছি যে মেডিসিন না নিলে তাদের ঘুম আসে না। একদম ঠিক আছে, তো সেই ক্ষেত্রে এটা তো কাম্য নয় যে এত অল্প বয়স থেকেই একটা ঘুমের ওষুধ, মানে ঘুমের জন্য আমি ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছি একটা মেডিসিনের উপর। তো সেই ক্ষেত্রে দাঁড়িয়ে যদি এই কটা জিনিস করলে ইমপ্রুভ করা যায় তাহলে ওয়াই নট, করাই যেতে পারে। একদম। আর ঘুমের ওষুধ আমি খাচ্ছি মানে শুধুমাত্র কিন্তু আমার ঘুম যে হচ্ছে এটা না, এর পরবর্তীকালে যে সাইড এফেক্টসগুলো সেগুলো আমার লিভারকে ড্যামেজ করবে, কিডনিকে ড্যামেজ করবে, সেগুলো তো হতেই থাকবে। তো এখন এই 3-4টে জিনিস করলেই আমার লাইফে যদি ধীরে ধীরে আসতে পারে, চেঞ্জ আসে, তাহলে অবশ্যই করা উচিত। আচ্ছা, একদম। তো একটা সমস্যা যেটাতে আমি মনে করি কম বেশি সবাই ভুগেছে, বিশেষ করে বাঙালিরা ভোগে, সেটা হচ্ছে গ্যাস অম্বলের সমস্যা, ইনডাইজেশন। একদম ঠিক আছে, মানে খাবার খেলে হজম হচ্ছে না। এই ইনডাইজেশনের সমস্যা থেকে আমি মুক্তি পাবো কী করে, আর আমি আমার হজম শক্তিকে ন্যাচারালি বাড়াবো কী করে, মানে কি 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 যোগাসন করলে আমার, বা কি কি ফলো করলে আমার হজম শক্তিটা বৃদ্ধি পাবে? একদম, আমি শুরুতেই বলতে চাই আবার আমার লাইফস্টাইলের কথায় চলে আসছি। তো এক্ষেত্রে লাইফস্টাইলটাও কিন্তু বড় একটা জিনিস, কারণ আমরা যখন থেকে শুরু করছি, আমরা তো কেউ ছোটোবেলা থেকে হয়তো করতাম, ছেড়ে দিয়েছি, এরকম একটা প্রসিডিওরের মধ্যে যাই, আমরা কিন্তু কেউ কন্টিনিউ করি না যে যোগা করি, সেই জিনিসটা ছোটো থেকে করে আসছি, তাহলে কিন্তু তার এই সমস্ত সমস্যাগুলো হবেই না, সে ইকুয়েশনটা আসবেই না। তো সেক্ষেত্রে আমরা যখন এখন থেকে শুরু করছি, তাহলে আমাদের শুরু থেকে শুরু করতে হবে। তো দিনের বেলাতে আমরা যখন ঘুম থেকে উঠছি, যখনই উঠি সেটা, তো সেই সময়তেই আমরা ব্রাশ করার আগে আমাদের মুখে যে স্যালাইভাটা থাকে, এটা কিন্তু আমাদের ডাইজেশনের জন্য ভীষণ ভালো। আচ্ছা, তো সেক্ষেত্রে আমরা শীত হোক গরম হোক, হালকা জাস্ট গরম, ঠান্ডাটা কাটানো সেরকম একটা গরম জল আমরা সকালবেলা ঘুম থেকে উঠে খালি পেটে একটা গ্লাস জল নিয়ে ধীরে ধীরে, উষ্ণ একদম, তো সেটা বসতে পারি, এবং সেটা মালাসনে, যদি হাঁটুর সমস্যা না থেকে থাকে, হাঁটু ফোল্ড করার কোনো অসুবিধা না থেকে থাকে, তাহলে আমরা মালাসনে বসে 1 গ্লাস গরম জলটা আস্তে আস্তে খাবো। তারপর আমাদের দিন আস্তে আস্তে আমরা শুরু করছি। এটা তুমি যদি কন্টিনিউ 1 মাস কন্টিনিউ করো, তুমি নিজেই বুঝতে পারবে আর কিছু আমি করলাম না, শুধু এটুকু করলাম, তাতেই তোমার আস্তে আস্তে গাট হেলথ কিন্তু ইমপ্রুভ হতে শুরু করবে। আচ্ছা, এছাড়াও আমরা যদি যোগের মধ্যে থাকি, তাহলে আমরা খাওয়ার পর বজ্রাসন, আমরা সবাই জানি বজ্রাসনটা খুব ভালো, তাতে তোমার হজম শক্তি বৃদ্ধি পাবে। এছাড়াও পবন মুক্তাসন, ওটা আমাদের ব্লোটেড যাদের ফিল হয় বা গ্যাসের যাদের সমস্যা আছে, ওটার জন্য কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। আচ্ছা, এছাড়াও যদি গ্যাসের কোনো সমস্যা থেকে থাকে, তাহলে আমরা কিন্তু বায়ু মুদ্রা, এটা আমাদের ফিঙ্গারটাকে, ইন্ডেক্স ফিঙ্গারকে আমরা থাম্বের একদম শুরুর দিকে রেখে এটাকে জাস্ট চেপে, বাদ বাকি ফিঙ্গার্সগুলো নর্মাল সোজা থাকবে, সোজা পজিশনে থাকবে দুটো হাতে। মানে এটা কি মানে যে কোনো পজিশনে বসেই করা? যে কোনো পজিশনে, তুমি গাড়ি চালাচ্ছ, তোমার যদি মনে হয় আমি 1 হাতে করবো, তাও তুমি করতে পারো। তুমি কাজ করছো, অফিসে বসে আছো, তোমার হাত ফাঁকা, তুমি নর্মালি করতে পারো। যে কোনো সময়, যে কোনো পজিশনে, শুয়ে, বসে, দাঁড়িয়ে, যে কোনোভাবে করা যায়। এটা কিন্তু কোনো রকম কিছু ব্যাপার নেই যে তুমি খেয়েছি বলে এখন করা যাবে না, বা আমি খালি পেট আছে করা যাবে না। এটা যে কোনো মুহূর্তে, যে কোনো, এবং ইনস্ট্যান্ট। কারোর ধরো গ্যাস হয়ে অ্যাসিড রিফ্লাক্স করছে, বা ব্লোটেড ফিল হচ্ছে, বা গ্যাসে পেটে ব্যথা করছে, বুকে ব্যথা করছে, আমরা কিন্তু ইনস্ট্যান্ট রিলিফ পাবো। আচ্ছা, আমরা বুঝতে পারবো যে হ্যাঁ হচ্ছে, সত্যি কাজ করছে। আর অ্যান্টাসিড বা এই জাতীয় যে ওষুধগুলো, এগুলো কিন্তু ইন্ডিয়াতেই শুধু চলে, বাইরের দেশে কিন্তু ব্যান। ওরা মানে SOS বলে লেখা থাকে, ডক্টরের সাথে কনসাল্ট করার পর আমরা ডাইজেশনের ওষুধ খেতে পারি। তো ইন্ডিয়াতে তো সেগুলো নয়, আমরা একদম, আমরা সকালবেলা ঘুম থেকে উঠে মনে হলো আমি একটা গ্যাসের ওষুধ খেয়ে নিলাম। তো এটার ফলে আমাদের কিন্তু পরে সিরোসিস অফ লিভার হতে পারে। আচ্ছা, হ্যাঁ, ভীষণ রকমের সমস্যার সম্মুখীন হতে পারে। তো আমরা চাইবই না যে এই ওষুধগুলো যেন আমরা ফেলে দিই, এটাই চাইবো। খাওয়ার আমার অসুবিধা হচ্ছে, আমি একটু নিজেকে লাইফস্টাইলটা
পাল্টে কিভাবে অল্প 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 করে নিজেদেরকে এগিয়ে নিয়ে যেতে পারি। তো আমি এটাই বলবো যে ডক্টররাও প্রেসক্রাইব করছেন, বাট চেষ্টা করা উচিত যে যতটা সম্ভব এই জাতীয় ওষুধগুলো কিন্তু না খাওয়ার জন্য। আস্তে আস্তে নিজেদেরকে সেভাবে মেন্টাল স্টেটে আনতে হবে যে ঠিক আছে, আমার আজকে অসুবিধা হচ্ছে, আমি করব, আমি এই জিনিসটা করি। একটা গরম জল খেতে আমার কি অসুবিধা? কোনো অসুবিধা নেই। একটা বজ্রাসনে বসতে আমার কি অসুবিধা? কোনো অসুবিধা নেই। তো ছোট ছোট কিছু মুভমেন্ট আমাদের লাইফে ইনক্লুড করলে কিন্তু আমরা সমস্ত জিনিস থেকে ধীরে ধীরে কিন্তু আমরা সমস্ত রোগ থেকে আমরা কিন্তু মুক্ত পেতে পারি। এখন সারা পৃথিবী জুড়ে এই সমস্যাটা সব থেকে বড় আকার নিয়েছে, সেটা হচ্ছে মানুষের ওজন বেড়ে যাচ্ছে, ওবেসিটি যেটাকে বলে। শুধুমাত্র যোগাসন করে, বাড়িতে বসে শুধুমাত্র যোগাসন করেই কি এই অতিরিক্ত ওজনটাকে কমিয়ে ফেলা, এটা কি সম্ভব? হ্যাঁ, অবশ্যই সম্ভব, অবশ্যই সম্ভব। সেটা আমি নিজেকে দিয়েও বলতে পারি যে আমার মাঝখানে খুব বেশি ওজন আমি গেইন করেছিলাম, এবং সেটা আমি জিম ছাড়া বা এক্সট্রা কোনো ওয়েট ছাড়া আমি নিজে বাড়িতে যোগ করেই কিন্তু আমি সেটাকে কমাতে পেরেছি। তো সেক্ষেত্রে প্রচুর লোকজন আছেন যারা, আমার স্টুডেন্টরাও আছে যারা ওজন কমাতে সক্ষম হয়েছে আমার কাছে প্র্যাকটিস করে, এবং এরকম অনেক টিচাররা যারা করান। তো সেক্ষেত্রে আমি বলতে পারি যে এক্ষেত্রেও লাইফস্টাইল, ডায়েট একটা ভীষণ ইম্পর্ট্যান্ট পার্ট যোগের সাথে আমাদের খাওয়ার। আমি 1 ঘন্টা এক্সারসাইজ করলাম, বাদ বাকি বেরিয়ে আমি মোমোজ খেলাম, বিরিয়ানি খেলাম, তাহলে এটা কখনোই পসিবল না। সব থেকে মজার জিনিস হচ্ছে, আমি দেখেছি যত ভালো ভালো খাবার এসবের দোকানগুলো ঠিক জিমের বাইরেই থাকে। লোকে জিম করলো, কার্ডিও করলো, তারপরে বেরিয়েই এই মোমোর দোকান থেকে মোমো খেয়ে নিল। মানে ওরাও বোঝে যে একটা খিদে তো পায় না, তো ওই দোকানগুলো ওরা ইচ্ছা করেই বাইরে লাগায়। তো জোকস অ্যাপার্ট, বাট হ্যাঁ, তো ওটাই ব্যাপার যে আমি যখন যে জিনিসটা করব সেটাকে একদম মন দিয়ে করব, সেটা হচ্ছে সব থেকে বড় ব্যাপার। আর আরেকটা জিনিস হচ্ছে যে যখন যেটা বারণ থাকে মানুষের, কিন্তু সেই জিনিসটার উপর একটা লোভ তৈরি হয়। তো সেক্ষেত্রে নিজেকে সংবরণ করাটা সব থেকে বড়। আর যোগ দিয়ে আমরা বলতে চাইলে সূর্য নমস্কার, সেটা হচ্ছে সব থেকে বড় আমাদের একটা মেটাবলিক রেটকে ঠিক করার জন্য, আমাদের ওবেসকে ঠিক কন্ট্রোল করার জন্য কিন্তু সূর্য নমস্কারের থেকে বড় জিনিস আর নেই। এটা 12টা পার্টের একটা সার্কেল, যেখানে আমরা 6টা থেকে 7টা আসন দিয়ে আমরা সূর্য নমস্কার করি। তো এটা যদি আমরা 8 ঘন্টা প্র্যাকটিস করি, পুরো টোটাল আর কিছু করব না, শুধু সূর্য নমস্কার, আমাদের 300 ক্যালোরি পর্যন্ত কিন্তু বার্ন হয়। মানে 8 ঘন্টায় কবার সূর্য নমস্কার করতে হয়? হ্যাঁ, 108 বার বলে। এবার 108 বারের একটা সার্কেল হয়, কিন্তু 108 বারটা তো অ্যাচিভ করাটা, মানে আমি সূর্য নমস্কার করি, সেখানে যখন 20-22টা হয়ে যায় তারপরেই মনে হয় যে এইবার ক্লান্তি লাগছে। মানে ঠিক আছে, মানে যারা সূর্য নমস্কার করেছে তারাই ব্যাপারটা বুঝতে পারবে যে ওটা একটা, মানে অনেকগুলো আসনের তো সেট, তো খুব টাফ জিনিস একটা। তো আমি বলতে চাইছি যে কেউ ধরুন শুরু করবে, হ্যাঁ, আমি সেক্ষেত্রে বলতে চাইছি যে আমি এটা জাস্ট বললাম যেটা হয়, তো সেক্ষেত্রে সেই জায়গাটাতে পৌঁছাতেও একটু টাইম লাগবে। তো শুরুতে আমরা 5 বার থেকে শুরু করব, মানে 2 বার করলে আমরা একটা সেট বলি, তো 5 বার মানে 10 বার। তো 10 বার আমরা করব, সেটা না হলে আমরা 4 বার করব, আস্তে আস্তে সেই জায়গাতে যেতে হবে। তো সেক্ষেত্রে আমরা সেটা দিয়ে শুরু করব, এবং আজকে আমি করছি মানে কালকে আমার ওয়েটটা 10 কেজি কমে যাবে সেটা তো আমরা আশা করব না। তো সেক্ষেত্রে আমরা টাইম নেব, 1 মাসের একটা টাইম নিলাম, সেক্ষেত্রে আমরা কিছুটা ওয়েট কমালাম, দিয়ে ধীরে ধীরে আমরা সেই 8 ঘন্টা একটা সূর্য নমস্কারের প্রসেসে যাব। এবং এছাড়াও আমরা এটার সাথে অ্যাড করতে পারি আমরা কপালভাতি প্রাণায়াম, যেটাকে বেলি ব্রিদিং বলে, এবং এটার সাথে হতে পারে আমাদের ভস্ত্রিকা প্রাণায়াম, যেটা আমাদের খুব ইম্পর্টেন্ট। আমরা সূর্য নমস্কারের শুরুতেও কিন্তু আমরা ভস্ত্রিকা প্রাণায়াম করতে পারি। এটাতে আমাদের যেটা জিমে যেমন প্রি ওয়ার্কআউট নেওয়া হয়, খায় অনেকে, বা আমরা যেমন কিছু করার আগে শুরুতে আমরা প্রি ওয়ার্কআউট করি, তো সেক্ষেত্রে আমরা যদি শুধু ভস্ত্রিকা প্রাণায়ামের প্র্যাকটিস করি, ভস্ত্রিকা প্রাণায়াম শুরু করার আগে আমরা জাস্ট হাতটাকে ওপেন রাখবো, ধীরে ধীরে ওপর দিকে হাত নিয়ে যাবো, ব্রিদ ইন, ব্রিদ আউট। এটা আমরা নর্মালি 20 to 50 টাইমস করতে পারি, এবং যার যতটা ক্যাপাসিটি হবে। যদি কারুর হাই ব্লাড প্রেশার থাকে তো সেক্ষেত্রে আমরা ভস্ত্রিকা প্রাণায়াম করতে পারি, কিন্তু এক্সিলেশনের সময় যে প্রসেসটা, যেটা একটুখানি বেশি মাত্রায় আমরা ঝটকা মারছি, সেটা নর্মাল যাব, নর্মাল ছাড়বো, এটাতে আমরা করতে পারি। যে কেউ করতে পারে, যে কোনো পজিশনে করতে পারে, হাই ব্লাড প্রেশারের পেশেন্ট খালি এই জিনিসটা করতে পারে। তো এই দুটো জিনিস যদি আমরা কন্টিনিউ করি, তাতে কিন্তু আমরা 1-2 মাসে ভালো রেজাল্ট পাবো, খুব ভালো রেজাল্ট পাবো। এবার সেক্ষেত্রে এর সাথে ডায়েট অবশ্যই ডায়েট থাকবে, যেটা তেল মশলা ছাড়া কিছুটা খাবার, যেটা আমরা বাঙালিদের মধ্যে স্পেশালি
ঝোল একটা লাল রং না হলে আমাদের খেতে ভালো লাগে না। তো সেই জিনিসগুলো আমাদের ইনডাইজেশন করছে, ব্লোটিং করছে, এই জিনিসগুলোর থেকেও কিন্তু আমাদের ওয়েট আরও বেশি গেইন হচ্ছে। তো সেক্ষেত্রে ডায়েটটা অবশ্যই একটা ইম্পর্টেন্ট পার্ট। তো সেক্ষেত্রে যার যেমন যে গাটে যেটা হেলথে সুবিধা হবে সে সেরকম ডায়েট নেবে, এবং তার সাথে সাথে আমরা এই প্রাণায়ামগুলো এবং এই আসনগুলো কিন্তু প্র্যাকটিস করব। এখন খুব কমন দেখা যায় যে ব্লাড প্রেশার, সুগার, কোলেস্ট্রল, থাইরয়েড, এই রোগগুলো প্রায় প্রত্যেকটা বাড়িতেই কারো না কারো আছে। প্রত্যেকটা রোগ খুব কমন হয়ে গেছে। এই রোগগুলো থেকে মুক্তি পাবো কি করে? এগুলো এখন প্রত্যেকের মধ্যে কম বেশি বয়সের এটা কোনো ব্যাপার নেই, এখন সবার মধ্যেই সব রকমের প্রবলেম দেখা যায়। তো সেক্ষেত্রে আমি প্রথমে বলবো যে আমাদের ডক্টরের কনসালটেশন নিয়ে আমরা যে মেডিসিনগুলো চালাচ্ছি সেগুলো অলরেডি করবো। আমি যোগা করছি বলে মেডিসিন খেলাম না, শুধু যোগা দিয়েই আমি কমিয়ে ফেললাম, এটা কিন্তু খুব একটা ভালো কাজ নয়। কারণ আমরা যে মেডিসিনগুলো চালাচ্ছি সেগুলোকে অলরেডি আমরা চলতে দেবো, এবং তার সাথে সাথে কিছু আমাদের লাইফস্টাইল যেগুলো পরিবর্তন এবং আমাদের নিজেদের শরীরের মধ্যে যেগুলো মানে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করছি সেগুলোকে করতে থাকবো। তো তারপর আমরা নিজের থেকে বুঝতে পারবো যেটা কমে যাচ্ছে, তো ডক্টর নিজের থেকে প্রেসক্রাইব করা বন্ধ করে দেবেন। তো সেক্ষেত্রে আমাদের অলরেডি আমরা মেডিসিন কিন্তু ফ্রি হয়ে যাচ্ছি। তো সেক্ষেত্রে আমি শুরুতেই বলবো যাদের হাই ব্লাড প্রেশার, তো তারা খুব একটা জাম্পিং জাতীয় জিনিস না করা ভালো, বা খুব আমরা সোজা হওয়ার পর সামনে যে ফরওয়ার্ড বেন্ড করছি মাথাতে, যেটাতে ব্লাড সার্কুলেশন বেশি মাত্রায় হয়, যেটা করবেন না আমি আগে সেটা বলে দিচ্ছি, বাদ বাকি সব কিছু করতে পারে। তো এই জাতীয় জিনিসগুলো আমরা হাই ব্লাড প্রেশারের ক্ষেত্রে আমরা করব না, অ্যাভয়েড করব। এবং যে ব্রিদিং এক্সারসাইজগুলো আমাদেরকে অ্যাক্টিভ করছে, খুব বেশি বডিতে আমরা জার্ক ফিল করছে, সেই জিনিসগুলো আমরা করব না। আদারওয়াইজ শুরু থেকে শেষ পর্যন্ত সমস্ত কিছু আমরা সমস্ত জাতীয় জিনিস আমরা কিন্তু প্র্যাকটিস করতে পারি ব্লাড প্রেশারের জন্য। ঠিক আছে, লোয়ার ব্লাড প্রেশারেও তাই, কোনো রকম কোনো অসুবিধা নেই। আমরা যেগুলোতে আমরা ফিল করব, অনেকের বডি অনেক রকম হয়, আমি যেটা করতে পারবো আরেকজন কিন্তু সেই জিনিসটা নাও করতে পারে। ফ্লেক্সিবিলিটির ক্ষেত্রেও তাই হয়, অনেকে জাজ করে যে আমি আরও আরেকজন একই সাথে ভর্তি হয়েছি, ওর ফ্লেক্সিবিলিটি অনেক বেশি হয়ে গেছে, আমার ফ্লেক্সিবিলিটি এখনও পর্যন্ত সেই জায়গায় আসেনি। তো সেক্ষেত্রে আমি একটা কথাই বলবো যে প্রত্যেকের বডি টাইপ আলাদা, তো সেক্ষেত্রে নিজের ওপর পেশেন্স রাখবো, এবং তার সাথে সাথে আমরা কিভাবে নিজেদের লাইফস্টাইলটাকে লিড করছি। আমরা হয়তো আরেকজন যে করছে সে হয়তো সকালেও কিছুটা যোগা প্র্যাকটিস করছে, আমি সকালে টাইম পাচ্ছি না, আমার ফ্লেক্সিবিলিটি কিন্তু অতটা আসবে না। তো সেক্ষেত্রে সেই জিনিসগুলো আমরা নিজেদের ক্ষেত্রে রাখবো। আচ্ছা, ব্লাড প্রেশারের জিনিসটা গেল, এরপর আমরা সুগারের ক্ষেত্রে আসবো। সুগারের জন্য তো মন্ডুকাসন খুব ভালো ইম্পর্টেন্ট, আর তাছাড়াও আমরা করতে পারি অর্ধ মৎস্যেন্দ্রিয়া, এই দুটো। এবং তাছাড়া এই দুটো হচ্ছে আমরা করবই, খালি পেটে করলে খুব ভালো। সকালবেলায় আমরা যেমন জল খাচ্ছি, খাওয়ার পরে করা খুব ইম্পর্টেন্ট। এবং তার সাথে সাথে সব কটা যে কটা রোগ আমরা আলোচনা করছি সেগুলোর জন্য একটু মুভমেন্ট, হাঁটাটা খুব ইম্পর্টেন্ট। সকালে না হলে বিকেলে যে কোনো একটা টাইমে আমরা কিছুটা টাইম 10 থেকে 15 মিনিট যাওয়া আসা মুভমেন্ট, এই জিনিসগুলো কিন্তু আমরা বডিতে রাখবো। যোগা করছি বলে আমি ওয়াকিং করব না, এই জিনিসটা যেন না হয়। যে কোনো বয়সের যে কোনো মানুষরা যতটুকু পারবো, আমি যদি 0.5 ঘন্টা হাঁটতে পারি তো সেটা খুব ভালো। ম্যাক্স টু ম্যাক্স আমরা 40 মিনিটস পর্যন্ত বলি যে সাজেস্ট করি হাঁটার জন্য, তার থেকে বেশি দরকার পড়ে না। তো সে আর হাঁটা মানে পাশে আরেকজন হাঁটছে, আমি তার সাথে গল্প করতে করতে যাচ্ছি, এই জিনিসটা কমন, এটাই হয়। হ্যাঁ, তো সেই জন্যই বললাম যে এই জিনিসটা যেন একদমই না হয়। হাঁটা মানে ওয়াক, মানে একদম ওয়াক হবে, এবং যাচ্ছি হেঁটে আসার সময় কচুরি খেয়ে ফিরছি, ফুচকা খেয়ে ফিরছি, এই জিনিসটাও যেন না হয়। তো সেক্ষেত্রে ওয়াক করাটা ভীষণ ইম্পর্টেন্ট। সেটা ডায়াবেটিসের পেশেন্টদের জন্য ডাক্তাররাও প্রেসক্রাইব করেন যে ওয়াকিংটা খুব ইম্পর্টেন্ট। তো এই দুটো খুব ইম্পর্টেন্ট। তাছাড়াও আমরা যেগুলো ব্রিদিং এক্সারসাইজ, নর্মাল অনুলোম বিলোম, নস্ট্রিল ব্রিদিং, রিল্যাক্সেশন যেগুলো করা, সাভাসন, এগুলো সব কটাই আমাদের জন্য ইম্পর্টেন্ট। আচ্ছা, এছাড়াও আমরা থাইরয়েডের জন্য, থাইরয়েড গ্ল্যান্ড যেহেতু আমাদের গলার একদম মাঝখানটাতে থাকে, তো যে সমস্ত আসনগুলো আমাদের নেককে মুভ করছে সেই প্রত্যেকটা জিনিসই কিন্তু থাইরয়েডের জন্য খুব ইম্পর্টেন্ট। যেমন উষ্ট্রাসন হতে পারে, মৎস্যাসন হতে পারে, এমনি নর্মাল নেক রোটেশন, নেক মুভমেন্ট। এবং আমরা যদি কিছু না করতে পারি, আমরা বসে আছি, নর্মাল দুটো হাতকে রাব করে হালকা যে উষ্ণতাটা আমাদের হচ্ছে মাঝখানে, মাঝে মধ্যে আমরা জাস্ট নেকে আস্তে আস্তে মুভ করাবো, তাতেও কিন্তু আমাদের খুব ভালো কাজ করে। তো সেক্ষেত্রে প্রত্যেকটা জিনিসই আমাদের
সারাতে হেল্প করছে। আর তার সাথে আবারও বলবো, ওষুধ বন্ধ করব না, ওষুধকে কন্টিনিউ করতে করতে প্রত্যেকটা জিনিস করার পরে আমরা আস্তে আস্তে মেডিসিন থেকে মুক্তি পেয়ে যাব। আচ্ছা, এছাড়াও কোলেস্টেরলের ক্ষেত্রে আমরা বলবো যে আমাদের শরীরে কিন্তু দুটো টাইপেরই কোলেস্টেরল থাকে, গুড এবং ব্যাড। তো সেক্ষেত্রে ব্যাড যখন বেশি হয়, আমাদের ট্রাইগ্লিসারাইড আর এলডিএল লেভেলটা অনেক বেশি পরিমাণে থাকে। তো সেটা কন্ট্রোল করার জন্য এক্ষেত্রেও আমাদের প্রত্যেকটা জিনিসে কিন্তু ফুড হ্যাবিটটা খুব ইম্পর্টেন্ট থাকছে। তো তেল জাতীয় জিনিস কম খাওয়া, রেড মিট কম খাওয়া, যারা ভেজিটেরিয়ান তাদের তো ঠিকই আছে, এবং যারা আমরা ননভেজ কনজিউম করি সেক্ষেত্রে রেড মিটটা একদমই অ্যাভয়েড। সেটা ব্লাড প্রেশারের ক্ষেত্রেও, সুগারের ক্ষেত্রেও, থাইরয়েডের ক্ষেত্রেও এবং কোলেস্টেরলের ক্ষেত্রেও, প্রত্যেকটা জিনিসেই এগুলো। এবং কোলেস্টেরলের ক্ষেত্রে আমরা জাম্পিং মুভমেন্ট খুব ভালোভাবে করতে পারি, ওয়াক তো করতেই পারি। এছাড়াও চক্রাসন, যেটা হুইল পোজ, যদি কেউ করতে পারে সেক্ষেত্রে সেটা ইম্পর্টেন্ট। সূর্য নমস্কার খুব ভালো ইম্পর্টেন্ট। সূর্য নমস্কার কিন্তু আমরা প্রত্যেকটা জিনিসের জন্যই আমরা সাজেস্ট করি। হাই ব্লাড প্রেশারের যাদের খুব বেশি পরিমাণে ব্লাড প্রেশার আছে তাদেরকে বাদ দিয়ে আমরা সূর্য নমস্কার প্রত্যেকটা জিনিসই আমরা সাজেস্ট করি। এছাড়াও আমরা মাইন্ডকে সুদ করার জন্য, প্রত্যেকটা জিনিসের মাইন্ড যেহেতু খুব বেশি ইম্পর্টেন্ট, সুদিং রিল্যাক্সেশন এফেক্টের জন্য আমরা ব্রিদিং এক্সারসাইজগুলো করছি। এবং মুদ্রা, যেমন জ্ঞান মুদ্রা, আমরা সমস্ত কিছুতে আমাদের মাইন্ডকে রিল্যাক্সেশন করার জন্য দুটো হাতকে জাস্ট নর্মালি রেখে বাদবাকি আঙুলগুলো সোজা থাকছে। এবং আমাদের ইনডাইজেশনের জন্য আমরা বায়ু মুদ্রা, যেটা আমাদের হেল্প করছে। এবং তাছাড়াও আপান মুদ্রা, এই প্রত্যেকটা মুদ্রায় কিন্তু আমাদের ভীষণভাবে হেল্প করবে প্রত্যেকটা জিনিসকে আস্তে 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 ইমপ্রুভ করার জন্য। তো সেক্ষেত্রে এই জিনিসগুলো। আর ইনডাইজেশনের ক্ষেত্রেও আমি আরেকটা আকুপ্রেশার পয়েন্ট দেখাতে চাই, যে আমাদের এই রিস্টের থেকে, যেটা এই লাইন্সগুলোর থেকে 3টে আঙুল আমরা নিচে যাব, জাস্ট 3টে আঙুল নিচে গিয়ে যেখানে মিডল পজিশনটা থাকছে সেই জায়গাটাতে আস্তে আস্তে আমরা প্রেশার দেব। এই প্রেশারটা কিন্তু না খুব বেশি জোরে হবে, না একদম আস্তে ফিল হবে, যাতে আমরা মিডিয়াম পজিশনে একটা প্রেশার দেব। প্রথমে আমরা স্টার্ট করব 15 to 20 সেকেন্ডস দিয়ে, পার সেকেন্ডে একবার করে প্রেশার দেবো। দিয়ে আস্তে আস্তে আমরা দু হাতেই কিন্তু এই 3টে গ্যাপ দিয়ে, 3 আঙুল গ্যাপ দিয়ে মাঝখানটাতে আমরা প্রেশার করব। এক্ষেত্রে আমাদের ভীষণ পরিমাণে ভালো আমরা হেল্প পাবো। আমাদের শরীরে যে এনজাইমগুলোর ঘাটতির ফলে এগুলো হয়, সেইগুলো আস্তে আস্তে আমাদের শরীরে আস্তে আস্তে বাড়তে থাকবে। এর ফলে আমরা নিজেরাই ভীষণ ভালোভাবে থাকতে পারবো। বর্তমানে পিসিওডি, পিসিওএস মেয়েদের একটা খুব কমন সমস্যা হয়ে দাঁড়িয়েছে। একদম। তো কোনো ওষুধ ছাড়া ন্যাচারালি একটা মেয়ে এই পিসিওডি, পিসিওএসকে কিভাবে কমিয়ে ফেলতে পারে? এটা আমার কাছে যারা বেশিরভাগ আমাদের ইয়াং জেনারেশনের যারা আসে, তারা বেশিরভাগই কিন্তু এই সমস্যার জন্য আসে। এবং এখন আরেকটা জিনিস হচ্ছে ইনফার্টিলিটি, যাদের একটু, আমরা যেহেতু আগেকার দিনে 20 বছর বয়সে বিয়ে হয়ে যেত, আর্লি প্রেগনেন্সি হতো, বাট এখন মানুষজন পড়াশোনা, তাদের লাইফ সব কিছু সেটেল করতে করতে 30s কাছাকাছি হয়ে যায়। তো সেক্ষেত্রে মুভমেন্ট আমাদের বডির কিন্তু খুব একটা হয় না, যার ফলে এই সমস্যাগুলো, ইনফার্টিলিটি সমস্যাটা কিন্তু খুব বেশি পরিমাণে দেখা যায়। তো সেক্ষেত্রে আমি সবথেকে বড় উদাহরণ আমি নিজেকে দেবো। আমার পিসিওডির সমস্যা ছিল এবং আমি তার জন্য ডক্টর দেখিয়ে ওষুধও খেতাম। এবং তার ফলে যারা সমস্যাতে রয়েছে তারা খুব ভালোভাবে জানবে যে একটা ডিপ্রেশনের সমস্যা হয়ে যায় তার থেকে। তারপরে অ্যাকনের একটা সমস্যা হয়, ফেশিয়াল হেয়ার গ্রোথ হয়, হেয়ার লস হয়, কারুর ভীষণ পরিমাণে ওবিস হয়ে যায়। আমারও যেমন হয়েছিল, ফ্যাট, আমি প্রচুর পরিমাণে ওয়েট গেইন করে ফেলেছিলাম। তো সেক্ষেত্রে সেই সমস্ত জিনিস যখন একসাথে মানুষের একটা শরীরে দেখা দেয়, তখন কিন্তু এটা খুব ডিফিকাল্ট যে হ্যান্ডেল করা। তারপর কেউ এসে তোমায় দেখে জিজ্ঞাসা করছে, বাবা তুমি এত মোটা হয়ে গেলে কেন? এটা কিন্তু আরেকটা মেন্টাল একটা প্রেশার হয়ে যায়। তো সেক্ষেত্রে অবশ্যই আমরা যোগা দিয়ে এটা করতে পারি। এক্ষেত্রেও আমি বলবো যে খাবার দাবারের একটা মেন পার্ট, যেমন এই জাতীয় জিনিসের ক্ষেত্রে আমরা ময়দা জাতীয় জিনিস একটু অ্যাভয়েড করব, তেল মশলা জাতীয় জিনিস অ্যাভয়েড করব। তাছাড়াও পিসিওডির জন্য সবথেকে ভালো যে আমরা আসনগুলো করতে পারি সেটা হচ্ছে বদ্ধকোণাসন বা বাটারফ্লাই পোজ, যেটা আমরা সবাই জানি, সেটা খুব ইম্পর্টেন্ট। এবং তার সাথে সাথে এক্সটেনশন কিছু বাটারফ্লাই পোজের, যেমন পাটাকে একটুখানি পুশ করে নিচে নামিয়ে এবং সামনের দিকে আমরা ফরওয়ার্ড বেন্ড করে কিছুক্ষণ হোল্ড করলাম। এগুলো আমাদের একদম ডিরেক্ট ওভারিতে, ইউট্রাসে কিন্তু আমাদের ব্লাড ফ্লো বাড়াতে সাহায্য করছে। এছাড়াও চাক্কি চালাসন, নৌকা সঞ্চালন, এগুলো ভীষণভাবে ইম্পর্টেন্ট। মালাসন, এই প্রত্যেকটা জিনিসই কিন্তু আমরা আমাদের পিসিওডিকে হেল্প করতে সাহায্য করছে। এবং এটা এমন একটা জিনিস যেটা রিভার্স করা পসিবল,
উইদাউট মেডিসিন। এবং আমরা সেই জিনিসটা অলরেডি আমার প্রচুর যারা স্টুডেন্টস রয়েছে তারা অলরেডি করছে, এবং আমার নিজেরও খুব ভালো লাগছে যে তারা নর্মালি ন্যাচারালি কনসিভ করছে। এটাও খুব একটা বড় পাওয়া মানুষের কাছে, যে যারা খুব ভেবেই ফেলেছিল যে হয়তো আমাকে আইভিএফ করাতে হবে, হয়তো টেস্ট টিউব করাতে হবে, তো সেক্ষেত্রে ন্যাচারালি তারা কনসিভ করছে। এবং তাদের যে ভালো লাগাটা সেটা একটা ভীষণ বড় একটা পাওয়া আমার জন্য। এবং এগুলোই কয়েকটা ছোট ছোট জিনিস মুভমেন্ট করলে কিন্তু আমরা একদম খুব ভালোভাবে আমরা বুঝতে পারবো। উইদিন 3 months আমরা কিন্তু ব্যাপারটা নোটিসেবল একটা পরিবর্তন আসে। যাদের ধরো 3-4 মাস পিরিয়ডস হয় না, বন্ধ আছে, সেক্ষেত্রে তারা 3 মাস পরেই কিন্তু খুব ভালো রেজাল্ট দেখতে পাবে। এবং যাদের মাসে অনেক সময় হয় যে 2বার করে বা 3বার করে, তাদের হয়তো পুরো মান্থ ধরেই চলছে, তো সেক্ষেত্রে আমরা খুব সহজেই সেই জিনিসগুলো থেকে কিন্তু আসতে পারি। এর সাথে তো ডায়েটও একটা ইম্পর্টেন্ট রোল প্লে একদম, করে। এর সাথে ডায়েট খুব ইম্পর্টেন্ট রোল প্লে করে। ইভেন ফ্রাইড ফুডস খুব বেশি পরিমাণে না খাওয়া, ময়দার জাতীয় জিনিস, বিস্কিট বা লুচি এই জাতীয় জিনিস না খাওয়া, এবং যার যেটা বাড়ির নর্মাল খাবার, এক্সট্রা কিচ্ছু অ্যাড করতে হয় না, জাস্ট নর্মাল বাড়ির ঘরের খাবার, একটু তেল ঝাল মশলা কম দিয়ে, এবং বেশি পরিমাণে হাইড্রেটেড থাকা, জল খাওয়া, এবং মেন্টালি স্ট্রেস ফ্রি থাকা, ব্যাস। যেটার জন্য যোগা সব থেকে ভালো কাজ। একদম। এই একটা সমস্যা যেটাতে ইয়ং জেনারেশন জর্জরিত, সেটা হচ্ছে ডিপ্রেশন। আমরা মাঝে মাঝেই নিউজ দেখি খুব কম বয়সী ছেলেরা সুইসাইড করে নিয়েছে ডিপ্রেশনের কারণে, এবং তারা সুইসাইড নোটে অনেকে লিখেও যায় যে ডিপ্রেশনের কারণেই তারা সুইসাইডটা করলো। যোগা কিভাবে ডিপ্রেশন থেকে ইউথকে বের করে নিয়ে আসতে হেল্প করতে পারে? তার কারণ যোগা স্ট্রেস রিলিফ করে আমাদের। তো কোন কোন এমন যোগা আছে, কোন কোন এমন আসন আছে যেগুলো একটা মানুষকে ডিপ্রেশন থেকে বের করে আনতে পারে? আচ্ছা, এক্ষেত্রে আমি বলবো যে তুমি ডিপ্রেশনে আছি যে কারণে, আমরা সবাই থাকি কম বেশি, তো সেক্ষেত্রে আমাদের মেন্টাল স্টেট, আমরা কিন্তু একটা জিনিস খেয়াল করব যে আগেকার মানুষদের যতটা পেশেন্স ছিল, এখন কিন্তু আমাদের সেই পেশেন্সটা নেই। আমি একটা জিনিস খুঁজে পাচ্ছি না, 2 মিনিট দেখলাম, ব্যাস আমার পেশেন্স লেভেল চলে গেল, আমি চিল্লাতে শুরু করলাম। তো সেক্ষেত্রে এটা একটা খুব বড় ব্যাপার যে পেশেন্স। আমরা যখনই নর্মাল বসছি, যোগার মধ্যে যখন রয়েছি, আপনি তুমি বুঝতে পারবে যে কিছুদিন পর থেকে তোমার পেশেন্স লেভেল কিন্তু ইমপ্রুভ করছে। তোমাকে বসতে হবে, তোমাকে বুঝতে হবে যে অ্যাকচুয়ালি আমাদের এক্সিস্টেন্সটা কোথায়, আমরা কোথা থেকে আসছি, সেই রুট লেভেল অবধি যাওয়া, সেই জিনিসটা কিন্তু একদিনে হয় না, সেটা অবশ্যই অনেক টাইম লাগবে। এবং সেখান থেকে আস্তে 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 আমরা নিজেদেরকে যখন রিয়েলাইজ করতে শুরু করি যে সমস্ত কিছু আমাদের, ফেম, টাকা পয়সা, সমস্ত ইম্পর্টেন্ট লাইফে, কিন্তু অতটাও ইম্পর্টেন্ট না আমাদের লাইফের থেকে। যখন আমরা সেটা রিয়েলাইজ করব, তখনই আমাদের এই জিনিসটা হবে না। তো তার জন্য নিজেকে বোঝানো, সেই জিনিসগুলো আমরা আসছি যোগ থেকে পাচ্ছি। তো আসানের থেকেও সব থেকে বড় যেটা কাজ করে সেটা হচ্ছে আমাদের শ্বাস, ব্রিদিং। তো সেক্ষেত্রে আমরা যখন থেকে আমরা মায়ের পেটে থাকি, তখন থেকে কিন্তু আমাদের শ্বাস নেওয়া শুরু হয়, কিন্তু আমরা সব থেকে বেশি নেগলেক্ট করি কিন্তু শ্বাসকে। যখন আমার শ্বাসকষ্ট হচ্ছে, তখন আমি রিয়েলাইজ করছি যে আমার একটা অক্সিজেনের দরকার। তার আগে অবধি আমি যতক্ষণ শ্বাস নিচ্ছি, আমি তো রিয়েলাইজ করছি না যে আমি শ্বাস নিচ্ছি। নিঃশ্বাস বলে কিছু একটা আছে আমাদের, সেটা তখনই রিয়েলাইজ হয় যখন আমার অসুবিধা হচ্ছে। তো এটা হচ্ছে এমন একটা জিনিস ইম্পর্টেন্ট যে তোমার শ্বাস, তুমি যে খেয়াল করে দেখবে যে যখন তুমি রাগ করছো, যখন তুমি স্ট্রেস আছো, তখন তোমার তাড়াতাড়ি শ্বাস চলছে। যখন তুমি সুদ থাকছো, কাম থাকছো, তখন নর্মাল ন্যাচারাল ওয়েতে আমাদের শ্বাস চলছে। তো ইম্পর্টেন্ট থিং হচ্ছে এটাই, যখন আমরা কোনো একটা জিনিসের মধ্যে রয়েছি, জাস্ট নর্মালি বসবো যে কোনো একটা পজিশনে, আমার সুখাসন হতে পারে, পদ্মাসন হতে পারে, বা নর্মাল চেয়ারে বসে জাস্ট নর্মাল, আমার যখন মনে হচ্ছে যে আমার লাইফে একটা কিছু চলছে, আমি খুব খুব একটা স্ট্রেসের মধ্যে রয়েছি, জাস্ট নর্মালি ব্রিদ ইন করবো, চোখটা বন্ধ রেখে এক্সিল করবো মুখ থেকে, জাস্ট রিল্যাক্স, ইনহেল, এক্সিল। অ্যাট এ টাইম 5 টাইমস। আমি অফিসে আছি, আমি কাজের জায়গায় আছি, আমার দেখার দরকার নেই কে কী দেখছে, কে কী করছে, জাস্ট আমি নিজেকে অ্যাট এ টাইম শান্ত করে ফেললাম। এবং এটাকে আমি কন্টিনিউ সকাল, বিকেল, দুপুর, রাত্রি, খাবার দাবার, এটা কোনো ব্যাপার নেই, যে কোনো সময় যে কোনো পজিশানে করতে পারি। এটা আমাদের ভীষণ ইম্পর্টেন্ট, ভীষণ আমরা বুঝতেই পারবো যে সাথে সাথে উইদিন ফিউ সেকেন্ডস আমার কিন্তু সেই যে ব্যাপারটা ছিল যে আমি কারোর ওপর সেই জিনিসটা বার করব বা রাগটা আমি কাউকে ঝাড়বো, সেই জিনিসটা কিন্তু থাকবে না। আমি ন্যাচারালি আচ্ছা ঠিক আছে, ফাইন, আমি যা হবে আমি দেখে নেব, এই যে স্টেটটাতে তুমি কিন্তু চলে আসতে পারছো। এবং এছাড়াও আমরা নারী শোধন প্রাণায়াম, যেটা অনুলোম বিলোমের পরে বলি আমরা, অনুলোম বিলোমটা হচ্ছে জাস্ট নর্মাল, আমরা ফার্স্টে প্রণব মুদ্রা করে নেব হাতে, জাস্ট নর্মাল
লেফট নস্ট্রিল থেকে ইনহেল, এক্সহেল, ইনহেল, এক্সহেল। আমাদের লেফট দিকে হচ্ছে চন্দ্রনাড়ি, রাইট দিকে হচ্ছে সূর্যনাড়ি। আমরা জানি আমাদের বডির দুটো, আমরা ছেলে হই বা মেয়ে হই, আমাদের কিন্তু দুটো পার্ট, ফেমিনাইন এনার্জি লেফটে থাকে এবং ম্যাসকুলিন এনার্জি রাইটে থাকে। আমাদের দুটো জিনিসকে অ্যাক্টিভ করছে। তো সেক্ষেত্রে আমরা অনুলোম বিলোম প্রাণায়াম করতে পারি। নাড়ি শোধন প্রাণায়াম হচ্ছে এটার একটু পরের ভার্সনটা, যে আমরা যে শ্বাসটা নিচ্ছি, ইনহেল করছি, করার পর একটু হোল্ড করতে হবে, 3 to 4 সেকেন্ড হোল্ড, এক্সহেল, হোল্ড, আবার ইনহেল, হোল্ড এবং এক্সহেল, হোল্ড। এটা করতে একটু টাইম লাগে, তাই অনুলোম বিলোম দিয়ে আমরা স্টার্ট করব। করার পর আস্তে আস্তে সেটাতে আমরা যখন কিছুটা এগিয়ে যাব, তখন আমরা নাড়ি শোধন প্রাণায়াম করতে পারি। কিচ্ছু করতে হবে না, জাস্ট নিজের লাইফে শুধু শ্বাসের ওপর কন্ট্রোল করে, কিন্তু কোনো আসনও করার কোনো প্রয়োজনীয়তা নেই। শুধুমাত্র আমরা ব্রিদিং এক্সারসাইজ দিয়ে কিন্তু ডিপ্রেশন, অ্যাংজাইটি, স্ট্রেস, এভরিথিং আমরা কিন্তু কাটিয়ে উঠতে পারি। এই শ্বাসের প্রশ্ন যখন উঠলই, তখন শীতকালে পলিউশন যেভাবে বাড়ছে ভারতবর্ষে, সেই ক্ষেত্রে শ্বাসকষ্টটা খুব একটা কমন রোগ হয়ে দাঁড়াচ্ছে। সেইখানে কারো ধরুন শ্বাসকষ্ট শুরু হয়ে গেছে বা হচ্ছে, বা তার শ্বাসকষ্টের একটা ধাত রয়েছে, তো সেটার থেকে সে যদি চায় যে আমি সেটাকে কমাবো যোগা করে, তাহলে তাকে কি কি জিনিস ফলো করতে হবে এবং কি কি আসন করতে হবে? হ্যাঁ, এক্ষেত্রেও ব্রিদিং প্র্যাকটিসটাই বেশি ইম্পর্টেন্ট। এক্ষেত্রে যাদের অলরেডি রয়েছেন বা যারা মনে করছেন যে হ্যাঁ আমি করতে পারি, সবাই করতে পারে, এটা কোনো অসুবিধা নেই যে শুধুমাত্র যারা অ্যাস্থমার পেশেন্ট তারা করতে পারবে, এরকম কোনো ব্যাপার নেই। তো সেক্ষেত্রে আমরা এখানেও আমি বলবো অনুলোম বিলোম প্রাণায়াম, যেটা খুব ইম্পর্টেন্ট। আমরা শুরুতেই কিন্তু যখন আমরা শুরু করব, তখন জাস্ট কোনো প্রাণায়াম দিয়ে স্টার্ট করব না, জাস্ট নর্মাল নস্ট্রিল ব্রিদিং, যেটা জাস্ট নাক দিয়ে ইনহেল, এক্সহেল, এটা আমরা 20 টাইমস বা 10 টাইমস স্টার্ট করলাম। দেন সেকেন্ডে আমরা জাস্ট নাক দিয়ে ইনহেল, এক্সহেল। আমাদের দেখো, আমরা যখন প্রাণায়াম করছি বা যোগ করতে বসছি, আমি এখানে বসে আছি, রান্নাঘরে আমার কি রান্না হবে, আজকে রাত্রিরে কি খাবার হবে, কালকে আমার অফিসে যেতে হবে, কি করতে হবে, এগুলো কিন্তু আমাদের অলরেডি চলতে থাকে। তো সেক্ষেত্রে আমি একটা কথাই বলতে চাই যে যেটুকু টাইম আমি 5 মিনিট দেব, আমি চেষ্টা করব আমার মাইন্ড, আমার বডি, সাথে সাথে শ্বাস, যাতে 3টে প্যারালালি অ্যাক্টিভেট থাকে আমার লাইফে। আমি ফিজিক্যালি এখানে রয়েছি, মেন্টালি রান্নাঘরে আছি, আমি মেন্টালি এখানে রয়েছি, ফিজিক্যালি এখানে রয়েছি, আমি মেন্টালি অন্য জায়গায় আছি, এটা যেন না হয়। তো সেক্ষেত্রে সেই রেজাল্টসগুলো কিন্তু আরও বেশিভাবে আমরা অনেক তাড়াতাড়ি পেতে পারি। তো সেক্ষেত্রে ফার্স্টে আমরা এগুলো দিয়ে স্টার্ট করে অনুলোম বিলোম প্র্যাকটিস করতে পারি, আমরা ভস্ত্রিকা প্রাণায়াম করতে পারি ধীরে ধীরে। প্রত্যেকটা জিনিস, যারা অলরেডি অ্যাস্থমার পেশেন্ট, যাদের অলরেডি সমস্যা হচ্ছে, তারা প্রথমেই কিন্তু অ্যাক্টিভেট কোনো রকম ভীষণ জোর করে কিছু করবে না, তারা আস্তে আস্তে স্টার্ট করবে। তারা যখন রিয়েলাইজ করবে যে আমার এই প্রবলেমটা আস্তে আস্তে যাচ্ছে, আমি বুঝতে পারছি, তখন আস্তে আস্তে সেই জিনিসগুলোকে আরও ভালোভাবে করতে পারবে। এবং এটার সাথে সব থেকে ভালো যেটা, সেটা হচ্ছে বক্স ব্রিদিং। বক্স ব্রিদিং হচ্ছে ফার্স্টে আমরা ইনহেল করব, 4 সেকেন্ড ধরে ইনহেল করব, 4 সেকেন্ড হোল্ড করব শ্বাস নেওয়ার পরে, এক্সহেল, হোল্ড। সেম পজিশনে আমরা 4 সেকেন্ড দিয়ে স্টার্ট করব। যদি 4 সেকেন্ডে কারোর অসুবিধা হয়, হতেই পারে যে সে হোল্ড করতে পারছে না, সেক্ষেত্রে আমরা 2 সেকেন্ডস, 1 সেকেন্ড বাট করব। 1 সেকেন্ড নেব, 1 সেকেন্ড হোল্ড করব, ছাড়ব এবং হোল্ড করব, নেওয়ার পরেও হোল্ড, ছাড়ার পরেও হোল্ড। জাস্ট এই প্রসেসটাকে আমরা বক্স ব্রিদিং বলি। এটা ভীষণ পরিমাণে আমাদের লাংকে আরও বেশি ভালোভাবে হেল্প করছে, আমাদের যাতে অক্সিজেন আরও আমরা লোড করে রাখতে পারি। পলিউশনের ফলে আমাদের কি হচ্ছে, অক্সিজেন ধরে রাখার ক্ষমতা চলে যাচ্ছে আমাদের। আমি স্মোক করছি না, আমার পাশে আরেকজন স্মোক করছে, আমি প্যাসিভ স্মোকিং আমার হয়ে যাচ্ছে, তার ফলেও আমার লাঙে চলে আসছে সমস্ত জিনিস। তো প্রত্যেকটা জিনিসের থেকেই কিন্তু আমরা আস্তে আস্তে বেরিয়ে আসতে পারি শুধুমাত্র এই ব্রিদিং এক্সারসাইজগুলো দিয়ে। তাছাড়া আমাদের যেগুলো হার্ট ওপেনিং আসানাস, যেগুলো লাংকে আরও ভালোভাবে হেল্প করছে, উষ্ট্রাসন হতে পারে, জাস্ট নর্মাল হ্যান্ড জেস্টার, যেগুলো হ্যান্ড মুভমেন্ট আছে, সেগুলো দিয়েও কিন্তু আমরা লাংকে আস্তে আস্তে করতে পারি। কিন্তু যারা খুবই অসুস্থ, যারা প্রথমে শুরু করতে চায়, তারা কিন্তু শুধুমাত্র ব্রিদিং এক্সারসাইজ দিয়ে স্টার্ট করতে পারে। এখন বয়স্কদের মধ্যে একটা খুব কমন সমস্যা হচ্ছে হাঁটুর সমস্যা, আর্থারাইটিসের প্রবলেম, এবং যার ফলে শেষমেশ তাদের নি রিপ্লেসমেন্ট করতে হয়। তো এমন কিছু আসন আছে যেগুলো করলে এই হাঁটুর সমস্যা, আর্থারাইটিস থেকে সে মুক্তি পেতে পারে? আর্থারাইটিস হচ্ছে এখন একটা খুবই কমন একটা ডিজিজের মধ্যে পড়ে। তো সেক্ষেত্রে ফিমেলদের মধ্যে খুব বেশি পজিশনে আগে দেখা যেত।
তো এখন মেলদেরও কিন্তু অনেক অনেক মেলরাই আর্থারাইটিসের প্রবলেমে ভুগছেন। তো সেক্ষেত্রে আমরা একটা প্রথম জিনিস দেখবো যে যেন বডি ওভারওয়েট না থাকে, কারণ আমাদের লোয়ার বডি পার্ট কিন্তু আপার বডি পার্টের ওয়েট যখনই বেশি হতে থাকে তখনই কী হয়, পায়ের সমস্যাগুলো বা কোমরের ব্যথা এগুলো কিন্তু আমরা ফিল করতে থাকি। তো সেক্ষেত্রে প্রথম পয়েন্ট আমি বলবো যেন ওবিসিটি যদি থেকে থাকে সেটা ডায়েট করে হোক বা হালকা মুভমেন্টের ফলে হোক আস্তে 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 আমাদেরকে কমিয়ে ফেলতে হবে। এছাড়াও যে নি রিপ্লেসমেন্ট যেটা হয় সেটারও কিন্তু একটা মেয়াদ আছে, যে 10 থেকে 15 বছর, কারুর 7-8 বছর এরকমভাবে দেখা যায়। কিন্তু আমরা যদি আমাদের যে নর্মাল হাঁটুটা রয়েছে সেটাকে যদি আস্তে আস্তে আমরা যে খারাপ জায়গাটা থেকে আস্তে আস্তে ভালো করে সারিয়ে ফেলতে পারি, তাহলে আমরা নিজেদের হাঁটুটা নিয়েই সারা জীবন চলতে পারছি। তো সেক্ষেত্রে আমরা প্রথম কি করব, অনেকের আছে যে বাউন্ডারি দেওয়া আছে, ডাক্তার বলেছেন যে হাঁটু ভাঁজ করা যাবে না, তো সেক্ষেত্রে আমাদের হাঁটু ভাঁজ করার দরকার নেই। আমরা মাটিতেও বসবো না, আমরা খাটে বা চেয়ারে প্রচুর পেশেন্টদেরকে করাই যারা চেয়ারে বসে করে, জাস্ট নর্মাল পাটাকে রেখে জাস্ট আপ ডাউন করব হালকা, পাটাকে বিছানায় বসে সোজা রেখে হাঁটুটার ভেতর দিক থেকে যে কার্টিলেজ মুভমেন্টগুলো হয় সেগুলো টানা ছাড়া সেই মুভমেন্টগুলো করলাম, একটু দাঁড়িয়ে কোমরটাকে রোটেট করলাম ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ, সাইড স্ট্রেচ করলাম। তারপরে হচ্ছে আমরা একটু হালকা জাস্ট টোয়ের ওপর মুভ করে টোয়ের ওপর থেকে হাঁটলাম, আবার পিছন দিকে হিলের ওপর মুভ করে পেছন দিকে আসলাম। এছাড়া যখন আমরা একটু ভালো পজিশনে থাকবো, আমরা বীরভদ্রাসন 1, বীরভদ্রাসন 2, চেয়ার পোজ এবং এছাড়াও আমরা দেবী আসন, এগুলো হাঁটুর স্ট্রেংথকে ইমপ্রুভ করতে সাহায্য করে। এই প্রত্যেকটা আসন আমি আমার যারা পেশেন্ট আছে তাদেরকে করাই। ইভেন যাদের শুরুর দিকে এই আর্থারাইটিসের প্রবলেমটা ছিল তারা অনেকেই এই শীতকালটা স্পেশালি কিন্তু ভীষণ ব্যথার মধ্যে তারা পড়েন, তো সেক্ষেত্রে সেখান থেকে তারা মুক্তিও পেয়েছেন। আরেকটা জিনিস অ্যাড অন আমি বলতে চাই যে রাত্রিবেলায় শোয়ার সময় যদি তিলের তেলের মধ্যে কর্পূর দিয়ে হালকা গরম করে আমরা সেই তেলটাকে যেখানে যেখানে ব্যথা, কোমরে হোক, হাঁটুতে হোক, পায়ের যে কোনো পজিশনে হোক, সেটা যদি আমরা লাগাতে পারি খুব ভালো, একদম ব্যথার পেন কিলার আমি ছেড়ে দিতে পারবো হয়তো 1 সপ্তাহ 2 সপ্তাহ পরে, খুব ভালো কাজ দেয়। এবং সকালবেলা একটা যে ভেতরে স্টিফনেস থাকে না ঘুম থেকে ওঠার পরে, সেই জিনিসটা কিন্তু থাকে না। তো সেক্ষেত্রে আমরা ভীষণ ভালো কাজ করতে পারি, উপকার পেতে পারি। এবং তাছাড়া আমাদের মাইন্ডটাকে আস্তে আস্তে সুদিং এবং নিজের প্রতি বিশ্বাস রাখতে হবে যে হ্যাঁ আমরা এই জিনিসটা থেকে ওভারকাম করতে পারবো। এটা কিন্তু একমাত্র একটা জিনিস, আমি ওষুধ খাচ্ছি, অনেকেই এমনও হয়েছে যে ওষুধ খাচ্ছেন কিন্তু তার কোনো কাজ করছে না, তো সেক্ষেত্রে আমার নিজের প্রতি বিশ্বাস রাখতে হবে যে না আমার আজকে না কালকে আমি অবশ্যই 2 দিন 5 দিন 7 দিন কারোর 1 মাস 6 মাস পর আমি রেজাল্টটা পাবো। তো সেভাবেই আমরা কাজ করব এবং অবশ্যই এখান থেকে আমরা মুক্তি পেতে পারি। নি রিপ্লেসমেন্টের সাথে আমরা যখন শুরু করলাম তখন আমরা বলেছিলাম যে ওবিসিটি, এটার জন্য কিন্তু আমাদের পায়ের দিকের বা নিচের বডি লোয়ার পোর্শন কিন্তু ভীষণভাবে এফেক্টেড হয়। তো এই ওবিসিটির জন্য কিন্তু আরও একটা জিনিস আমি বলতে চাই, সেটা হচ্ছে হার্ট হেলথ। তো হার্ট হেলথেও কিন্তু আমাদের ভীষণভাবে একটা ইম্প্যাক্ট ফেলছে এই ওবেসিটি। ইয়ং জেনারেশনের মধ্যে এখন এই হার্ট অ্যাটাক আর কার্ডিয়াক অ্যারেস্ট, এই নিউজটা মানে প্রত্যেকেই আমরা শুনি যে ইয়ং জেনারেশনের মধ্যেও এই জিনিসটা। আগে আমরা জানতাম যে বয়স্কদেরই হার্ট অ্যাটাক হয়, বয়স্কদেরই হার্টের রোগ হয়, কিন্তু গত কয়েক বছরে যেভাবে ইয়ং জেনারেশনের মধ্যে এই হার্ট ডিজিজ, কার্ডিয়াক অ্যারেস্টের মানে ঘটনাগুলো সামনে এসছে, তো সেই ক্ষেত্রে দাঁড়িয়ে কিন্তু একটা পরিষ্কার হয়ে গেছে যে হার্টের রোগ এখন আর বয়স দেখে হয় না। তো এই হার্টকে ভালো রাখতে গেলে আমাদের কি কি করতে হবে? প্রথমেই একটা কথা বলি, আমরা কিন্তু জানি না যে কে কীরকম তার লাইফস্টাইল লিড করছে। শুধুমাত্র যোগা দ্বারা, আমি আবারও বলবো যে কোনো কিছু পসিবল না। আমি সিগারেট খাচ্ছি, আমি নেশা করছি, তারপর আমি যোগা করছি, তাহলে কি হলো? আমি তো আলটিমেটলি যে জায়গাটুকুতে গেলাম আমি আবার পেছন দিকে চলে আসলাম, আমার কিন্তু আলটিমেটলি কোনো লাভ হলো না। তো সেক্ষেত্রে চেষ্টা করতে হবে যে কোনো নেশার থেকে আমরা যাতে বেরিয়ে আসতে পারি, সেটার জন্য আমাদের মেন্টাল স্টেটটাকে সেই পজিশনে নিয়ে আসতে হবে, তার জন্য আমাদেরকে ব্রিথ ওয়ার্ক করতে হবে। এছাড়াও পুরোপুরি জিনিসটা কিন্তু স্ট্রেস ওরিয়েন্টেড হয়ে যাচ্ছে, যে হার্টের যে সমস্যাটা আমাদের
স্ট্রেস ওরিয়েন্টেড, প্লাস আমাদের পুরো বডিতে যখনই অক্সিজেন সাপ্লাই ঠিকঠাক হচ্ছে না, ব্লাড সার্কুলেশন ঠিকঠাক হচ্ছে না, তখনই কিন্তু হার্টের পাম্পিংয়ে প্রবলেম হচ্ছে। অনেকে সিগন্যালিংয়ে প্রবলেম হয়, সেক্ষেত্রেও কিন্তু আমাদের ব্রিথ ওয়ার্কটা ভীষণ ইম্পর্টেন্ট। তারা খুব বেশি মুভমেন্ট করতে পারে না যখন সিগন্যালিংয়ের প্রবলেম হয়, তার ব্রিথ ওয়ার্ক সেটা খুব ভালো কাজ করে। তার সাথে সাথে মেডিটেশন আমি একটা কথা বলতে চাই যে এই যে নেশার ব্যাপারটা যেখান থেকে আসছে, নেশা মানুষ কেন করে? আমার মাথায় কিছু থাকছে না, ফাঁকা হয়ে যাচ্ছে, আমি ওইটুকু টাইমের জন্য আমার অফিসের স্ট্রেস, আমার ঘরের স্ট্রেস, আমার ফিনান্সিয়াল অসুবিধা, আমি সব কিছু ভুলে যাচ্ছি, আমি সেই জন্য নেশা করছি। তো নেশা করার পর কী হচ্ছে, আবার সকালবেলা আমি কিন্তু সেই পুরোনো জিনিসটাতেই আবার ফেরত চলে গেলাম, শুধু রাত্রিটুকুর জন্য আমি জাস্ট নর্মাল থাকছি। তো আমরা যদি এই জিনিসটা কাটাতে পারি, আমরা যদি এই নেশাটার জায়গায় আমরা যদি অন্য কিছুর নেশা, মেডিটেশন, সেম স্টেটই কিন্তু আমার হচ্ছে, আমি মাথা ফাঁকা থাকছে, আমার কোনো জিনিস আমার মাথায় আসছে না, আমি কোন জায়গায় আছি, আমার কোথায় যেতে হবে, আমার ফিনান্সিয়াল কতটা স্টেবল হতে হবে, সেই জিনিসগুলো কিন্তু আমি সেই সময় আসছি না। এই নেশাটার জায়গায় আমরা যদি মেডিটেশনে নেশা আনতে পারি, তাহলে সেই সেম ব্যাপারটাই, সেই সেম রিল্যাক্সেশনটাই আমরা পাচ্ছি উইথ গুড থিং। তো সেক্ষেত্রে আমি বলবো যে সেম জিনিসটাই যখন আমি পাচ্ছি, তাহলে আমি কেন খারাপ জিনিসটা আমার বডিতে নেব? তো আমি অলরেডি সেই জিনিসটাই করব যেটা আমার দীর্ঘদিন ধরে আমাকে হেল্প করবে। এবার সেই জিনিসটা আস্তে আস্তে করতে করতে আমাদের হার্ট ইমপ্রুভ করছে, আমাদের ফুল বডি। এটা শুধুমাত্র হার্টের জন্য কিন্তু এরকমভাবে হবে না যে আমি শুধু হার্টকে ভালো রাখছি, শুধু হার্টকে গার্ড করছি, আমাদের ফুল বডিতেই ধীরে 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 কিন্তু আসতে থাকবে। এছাড়াও হার্ট এবং ব্রেন দুটোর জন্যই ভ্রামরী প্রাণায়াম ভীষণ ইম্পর্টেন্ট। ভ্রামরী প্রাণায়াম হচ্ছে আমরা দুটো থামকে জাস্ট কানের যে ফ্ল্যাপ ওটাকে আস্তে আস্তে চেপে ধরবো, এবং বাদ বাকি যে 4টে আঙুল আছে আস্তে আস্তে চোখের ওপরে এবং নাকের পাশে আস্তে আস্তে রাখার পর জাস্ট ইনহেল করব, এবং ভেতর থেকে ভাইব্রেশন একটা, কানটা আমি যখন বন্ধ করে দিচ্ছি, আমার ফুল শোনাটা, আমি বাইরের কিছু শুনতে পাচ্ছি না, এবং চোখটা বন্ধ করে দিচ্ছি, আমি কিছু দেখতে পাচ্ছি না, আমি ভেতরটাকে আমি অনুভব করতে পারছি, এবং সেই সাউন্ডটা আমাদের নাভি থেকে উৎপন্ন হয়, আমাদের ভাইব্রেশন গলা থেকে এসে আমাদের একদম ব্রহ্মতালু পর্যন্ত ভেতরেই ভাইব্রেশনটাকে ফুল একদম আসছে, যার ফলে আমাদের ব্রেনের সেল খুব ভালোভাবে অ্যাক্টিভেট হচ্ছে। রাত্রিরে শোয়ার সময় আমাদের স্লিপ কোয়ালিটি ভালো হচ্ছে, ইমপ্রুভ করছে, আমরা সকালবেলা ঘুম থেকে উঠছি কিন্তু ভীষণ ভালোভাবে। শুধু রাত্রিরে শোয়ার সময় নয়, সকালবেলা ঘুম থেকে উঠে আমরা যখন যোগা করি তখন, বা এমনি যখন স্ট্রেস মনে হচ্ছে তখনও কিন্তু আমরা এই জিনিসগুলো প্র্যাকটিস করতে পারি। তো তার ফলে আমাদের পুরো শরীর, সমস্ত অর্গ্যান, ভেতরের অর্গ্যান ভালো থাকলেই আমরা দীর্ঘদিন সুস্থ থাকতে পারবো। তো এটাই আমাদের মেন টার্গেট, যে কীভাবে আমরা সুস্থ থাকবো। আমার বডি যেমনই হোক, রোগা মোটা যেমনই হোক, সেটাতে আমার কোনো ব্যাপার নয়, শুধু সুস্থ থাকাটা হচ্ছে সব থেকে বেশি ইম্পর্টেন্ট। তো আমরা সুস্থ থাকতে চাই, এবং আমাদের ভেতরের অর্গ্যানগুলোকে যাতে আমাদের বয়সের সাথে সাথে সেই জিনিসগুলো তরতাজা থাকে সেটা রাখতে চাই। তো এটার জন্য এই জিনিসগুলো করলেই কিন্তু আমরা দীর্ঘদিন ওষুধ ছাড়া ভালোভাবে, খুব ভালোভাবে, কারুর সাহায্য ছাড়া আমরা নিজেরা মেন্টালি স্টেবল থেকে নিজেরা সুস্থ শরীর নিয়ে কিন্তু ভালো থাকতে পারবো। এই হার্ট হেলথকে ভালো রাখার জন্য কি কোনো মুদ্রা বা কোনো আকুপ্রেশার পয়েন্ট রয়েছে? হ্যাঁ, অবশ্যই আছে। এক্ষেত্রে শুধু হার্টের যদি তুমি ফাংশনের কথা বলো, তো সেক্ষেত্রে শুধু হার্টের ক্ষেত্রে কিন্তু আমরা ওরমভাবে বলতে পারবো না যে শুধু হার্টকে ভালো রাখবে। যেমন আমি আগে বললাম আপান মুদ্রা, জ্ঞান মুদ্রা, বায়ু মুদ্রা, এগুলো খুব ইম্পর্টেন্ট। তো আমরা হার্ট হেলথের জন্য এবং ওভারঅল আমাদের স্ট্রেস রিলিজ বলো, বা আমাদের এরকমও হয় যে অনেক সময় ইন্টারভিউ চলছে, কারোর খুব অ্যাংজাইটি ফিল হচ্ছে, তো সেক্ষেত্রেও আমরা এই মুদ্রাটা করতে পারি আমাদের কনসেন্ট্রেশনকে ঠিকঠাক রাখার জন্য। এটাকে গণেশ মুদ্রা বলে। আমরা দুটো হাতকে জাস্ট পাশাপাশি রেখে, সামনাসামনি রেখে ইন্টারলক করব। ইন্টারলক করার পর ওপরে যে গ্যাপটা থাকছে সেই দুটোকে দুটো আঙুল দিয়ে চেপে দেবো, যেন আমাদের ভেতর থেকে মনে হচ্ছে কোনো জিনিস যেন না বেরোয়। তো পুরোপুরি আমরা এই হার্ট যেটা, সেই সামনাসামনি করে আমরা হাতটা রাখবো, স্পাইন স্ট্রেট থাকবে, নর্মাল ইনহিল এক্সিল জাস্ট নর্মাল পজিশনে থাকবে, এবং আমরা এটা 2 to 3 মিনিটস প্র্যাকটিস করবো। এটা খুব বেশি করার কোনো প্রয়োজন নেই। হ্যাঁ, সকালবেলা করলে খুব বেশি ভালো, এবং খাওয়ার পর ইমিডিয়েট আমরা এটা করতে বারণ করি। ওই 3 থেকে 4 ঘন্টা গ্যাপে সব থেকে ভালো ঘুম থেকে উঠে নিয়েই আমি এটাকে করে নিলাম, আমার সারাটা দিন ভালো যাচ্ছে। আচ্ছা, এটা একটা খুব ভালো ইম্পর্টেন্ট রোল প্লে করবে আমাদের ফুল একদম কনসেন্ট্রেশন রাখার জন্য। হার্টের হেলথটা আমাদের খারাপ হচ্ছে কারণ স্ট্রেস, কারণ খাবার দাবার, সেই প্রত্যেকটা জিনিসকেই কিন্তু আমরা রেগুলেট করছি, এবং তার সাথে সাথে এই কয়েকটা জিনিসকে আমরা নিজেদের লাইফে ইনক্লুড করছি। তো যার ফলেই আমাদের পুরো লাইফস্টাইলটাই ধীরে ধীরে চেঞ্জের ফলেই আমরা ভালো থাকবো। যোগাসন কি সারাদিনে যখন খুশি তখনই করা যায়, নাকি যোগা করার পার্টিকুলার কিছু সময় থাকে?
এটা অনেকেই কোয়েশ্চেন করেন, অনেকে এরকমও বলে যে আমার কাছে সময় নেই। তো সেক্ষেত্রে আমি এটা বলতে চাই যে পার্টিকুলার টাইম বলতে আমরা পুরোনো দিন থেকে শুনে এসেছি যে ভোরবেলায়। তো হ্যাঁ, এটা অবশ্যই খুবই ভালো খালি পেটে আমরা যখন থাকি, ফ্রেশ হওয়ার পর অবভিয়াসলি। তো হওয়ার পরে আমরা যদি সেই টাইমটাতে করি সেটা সব থেকে বেশি কার্যকরী হয়। এবার এখন মানুষের কাছে সময় নেই, তার অফিস আছে, ঘরের কাজ থাকে, অনেকের কাছে অনেক রকম সমস্যা হয়। তো সেক্ষেত্রে আমি একটা কথা বলতে চাই যে ইমিডিয়েট খাওয়ার পর ছাড়া, মানে খাওয়ার যদি আমরা লাঞ্চ করি বা হেভি ব্রেকফাস্ট করি, তো সেক্ষেত্রে আমরা 3 থেকে 4 ঘন্টা পরে আমরা যোগা করতে পারি। এবং রাত্রিবেলাতে খুব বেশি হাইপার অ্যাক্টিভ সূর্য নমস্কার জাতীয় বা আমরা যেগুলো আরও বেশি অ্যাক্টিভ হয়ে যায় ব্রেন, তো সেই জাতীয়গুলো না করে আমরা যদি রিল্যাক্সিং কিছু পজিশন করি রাত্রিরের দিকে, তো তাহলে আমাদের কিন্তু কোনো সমস্যা নেই। তো মোটামুটি আমাকে যদি তুমি জিজ্ঞাসা করো তাহলে আমি বলবো যে সন্ধে 8টার পরে আর না করাটা বেটার। বেড টাইমে আমি যেগুলো সাজেস্ট করি শোয়ার ঘুমের জন্য বা রিল্যাক্সিংয়ের জন্য, সেগুলো আমরা করতে পারি অবভিয়াসলি। বাট তাছাড়া খুব বেশি অ্যাক্টিভিটির যেগুলো, সেগুলো সন্ধে 8টার পর না করা ভালো। তো সকাল থেকে সন্ধেবেলা পর্যন্ত যে কোনো সময় ব্রেকফাস্ট বা লাঞ্চের 3-4 ঘন্টা গ্যাপে ফ্রুট বা এই জাতীয় কিছু খেলে আমরা 1 ঘন্টা পরে করতে পারি হালকা। এবং যে কোনো সময় যে কোনো পরিস্থিতিতে যে কোনো জায়গায়, আমার কাছে ম্যাট নেই, আমার কাছে চেয়ার নেই, আমার কাছে কোনো ইকুইপমেন্ট নেই, কিচ্ছু দরকার নেই, তোমার কাছে বিছানা আছে, চেয়ার আছে, যা থাকুক বাড়িতে একটা বসার জায়গা তো মাটি তো থাকবে। তো সেক্ষেত্রে আমরা সেখানে বসে যে কোনোভাবে, যদি শুধু মনটা দরকার যে আমি করব, তাহলে আমরা সেই জায়গাতে বসে কিন্তু যে কোনো সময় আমরা করতে পারি। এটার কোনো আমার মনে হয় যোগার এটাই সব থেকে ভালো দিক যে কিছু লাগে না, শরীরকে সুস্থ রাখতে গেলে খালি হাতেই এবং কোনো রকম ইকুইপমেন্ট ছাড়াই আমি মুভমেন্টের মাধ্যমে শুধু ইচ্ছেটা দরকার। একদম সেই ইচ্ছেটাই মানুষের হয়, কিন্তু আজকে করব কালকে করব করে, এটাই একটা বড় ব্যাপার। হ্যাঁ একদম। একজন সাধারণ মানুষ যদি নিজেকে ফিট রাখবে ভাবে, তাহলে তার কোনটা করা উচিত, যোগা নাকি জিম? আচ্ছা, এখানে আমি বলবো যে যোগা করতে হলে তুমি যেখানে খুশি, তুমি ঘুরতে গেছো, ট্রাভেল করছো, ট্রেনে, বাসে, অটোতে, যেখানে খুশি বসে তুমি কিন্তু যোগাটা করতে পারো। আর জিম করতে গেলে যেমন একটা নির্দিষ্ট প্লেস, তোমার বাড়িতেও করতে গেলে তোমার কিছু ইকুইপমেন্ট, এগুলো যেমন প্রয়োজনীয়তা হয়। তো যার যেটা পারপাস, কেউ যদি বডি বিল্ডিং তার পারপাস থাকে বা তার যদি এরকম অ্যাস্থেটিক বডির প্রয়োজনীয়তা থাকে, সে নিশ্চয়ই তার খুশি অনুযায়ী সে করবে, কারণ সব থেকে বড় ইম্পর্টেন্ট মানুষের পিস আর লাইফে হ্যাপিনেস। তো সেক্ষেত্রে সে জিম করতে পারে। এবং আমরা যারা সাধারণ আরেকটা মানে চাই যে শুধুমাত্র আমরা হেলদি থাকবো, ফিট থাকবো, তো সেক্ষেত্রে আমরা যোগা করতে পারি এবং করতে পারি না, করা উচিত প্রত্যেকেরই লাইফে। তো আমাদের মেন্টাল স্টেট, ফিজিক্যাল স্টেট, ইভেন আমাদের ইমোশনাল অ্যান্ড স্পিরিচুয়াল, এই 4টে অ্যাসপেক্টেই কিন্তু যোগা ভীষণ পরিমাণে কাজ করে। তো সেক্ষেত্রে আরেকটা জিনিস যে জিমের করার ফলে অনেকে আমার কাছে আছেন যারা করেন, যে তারা অলরেডি জিম করেন, তাদের কি হয়, একটা বডি স্টিফনেস চলে আসে। আমার পিঠ চুলকাচ্ছে, আমি চুলকাতে পারছি না, তো এটা তো আমার এটা তো আমার নিড, আমার পিঠটা চুলকানোর জন্য তো কেউ আরেকজন এসে চুলকে দেবে না। তো সেটার জন্য যেমন যোগা ভীষণ পরিমাণ ইম্পর্টেন্ট, যে ফ্লেক্সিবল করছে তোমাকে। তো সেক্ষেত্রে যারা জিম করেন তারা তার সাথে সাথে যোগা অ্যাড করে নিতে পারেন। এখানে কোনো কন্ট্রোভার্সির কোনো জায়গা নেই যে যোগা করলে জিম করা যাবে না বা জিম করলে যোগা করা যাবে না। তো যোগা আমাদের ফুল মাথা থেকে পা পর্যন্ত আমাদের শরীরের প্রত্যেকটা সেলের ভিতরেও কিন্তু আমাদের অক্সিজেনকে সাপ্লাই করছে, যার ফলে আমরা অ্যাক্টিভ থাকছি, রিল্যাক্সের সময় রিল্যাক্সেশন করতে পারছি, ফ্লেক্সিবল থাকছি। ইভেন যোগার পারপাসে যোগা করলে আমরা কিন্তু আমাদের বডিকে মাস্কুলারও করতে পারি। আচ্ছা, হ্যাঁ। তো সেক্ষেত্রে এরকম কোনো ব্যাপার নেই যে যোগা করলে শুধু ফ্লেক্সিবল হয় বা আমাদের স্ট্যামিনা আসবে না, আমাদের স্ট্রেংথ আসবে না, ডেভেলপ হবে না বডি, এরকম কোনো ব্যাপার নেই। তো কেউ যদি মনে করেন যে আমি জিমে যাবোই না, আমি শুধু যোগা করে পুরো সব কটা জিনিসকে আমি নিজের মধ্যে অ্যাচিভ করতে চাই, সে করতে পারে। তো সেক্ষেত্রে যে যার পারপাস ফুলফিল করবে, যোগার সাথে জিম ইনক্লুড করলেও খুব ভালো। জিমের পর আফটার রিল্যাক্সেশনের জন্য, ফ্লেক্সিবিলিটিকে ডেভেলপ করার জন্য আমরা কিছু আসন, কিছু মেন্টাল স্টেবিলিটির জন্য ভ্রামরি করতে পারি, যে আমরা আগে যেগুলো আলোচনা করলাম যে আমরা ব্রিদিং এক্সারসাইজ, সেগুলোকে অ্যাড করতে পারি। তো আমাদের ফুল একটা জিনিস কিন্তু কমপ্লিট হয়ে গেল। তো সেক্ষেত্রে আমরা দুটো একসাথেও করতে পারি, শুধু যোগাও করতে পারি। তো এটাই একটা আইডিয়াল লাইফস্টাইল কি হতে পারে, যেই লাইফস্টাইল ফলো করলে
আমি রোগ মুক্ত থাকবো? হ্যাঁ, এটা খুব ভালো একটা কোয়েশ্চেন। তো এক্ষেত্রে আমাকে যেতে হবে অনেক পেছন দিকে। আমাদের এখন থেকে আমি যদি 27 বছর বয়স থেকে বা 25 বছর বয়স থেকে শুরু করি যে আমি আজকে থেকে করব, অলরেডি আমার মধ্যে অনেক কিছু চলে এসছে। তো কিছুটা জিনিস কিন্তু আমাদের আপব্রিঙ্গিংস থেকে আসে। তো এক্ষেত্রে আমাদের শুরু করতে হবে একদম শুরুর থেকে, যখন কেউ মা বাবা হওয়ার জন্য প্ল্যান করছে। আমাদের সাবজেক্টে একটা আছে গর্ভ সংস্কার। যখন থেকে ভ্রূণ উৎপন্ন হচ্ছে, যখন থেকে মা হচ্ছেন যিনি, সেই সময় থেকে কিন্তু বাচ্চার কিন্তু প্রিপারেশন স্টার্ট হয় যে কিভাবে তার লাইফস্টাইলটা চলবে, কিভাবে সে কি জিনিস করছে, তার আচরণ, তার ব্যবহার, তার ভূমিষ্ঠ হওয়ার পরেও কিন্তু তার সমস্ত কিছু সেই পেট থেকেই শুরু হয়ে যায়। তো সেক্ষেত্রে একটা জিনিস হচ্ছে যে সেই সময় মায়ের আচরণ, বাবার আচরণ এবং মা কিভাবে তার লাইফস্টাইলকে লিড করছে, কি খাবার খাচ্ছে, সে কিভাবে কি জিনিস দেখছে, সেই ইম্প্যাক্টগুলো কিন্তু বাচ্চার উপর পড়ে। তো সেক্ষেত্রে সেই সময়টাতে মাদেরকে খুব ভালোভাবে খাওয়া, জিনিসপত্র দেখা, ভালো জিনিস পড়া, এবং আমরা অনেককেই দেখি যে বাচ্চা যখন জন্মগ্রহণ করছে তাদের অনেক কিছু জিনিস তারা অলরেডি শিখে আসছে। তারা কোথা থেকে আসছে? তারা অলরেডি সেখান থেকে কিন্তু আসছে। তো সেক্ষেত্রে কিছু কিছু জিনিস যেগুলো মা বাবাদেরকে খুব বেশিভাবে ফলো করার প্রয়োজন। বাচ্চা যদি সত্যি একদম খুব ভালোভাবে আমরা চাই যে তার আপব্রিঙ্গিংস হোক, তো সেক্ষেত্রে আমরা এই জিনিসগুলো তখন থেকে শুরু করব। এবং বাচ্চা জন্মগ্রহণ করার পর থেকেই তার খাওয়ার দাওয়ার, তার লাইফস্টাইল, সে কিভাবে থাকবে, সে কোনটা পড়বে, কি দেখবে, সেগুলোর থেকেও কিন্তু আমাদের লাইফটা শুরু হচ্ছে। এরপর আমরা যখন থেকে রিয়েলাইজ করতে শুরু করি, যখন থেকে বুঝতে শুরু করি যে আমাদের অ্যাকচুয়ালিটিটা কি, কোথা থেকে আসছে, সেখান থেকে তো আমাদের লাইফটা অলরেডি হার্ড হওয়া স্টার্ট করে দেয়। তো সেখান থেকে আমাদের যেমন ঘুম থেকে উঠেই আমরা স্টার্ট করতে পারি ওই গরম জল খাওয়া থেকে। জাস্ট নিজেদের কিছুটা টাইম সকালবেলা ঘুম থেকে উঠে আমরা কিছু মুভমেন্ট করতে পারি জল খেতে খেতেই, যেমন মালাসন। এছাড়াও আমাদের লিমফ্যাটিক কিছু পয়েন্ট আছে, নডস আছে, যেগুলো আমাদের লাইফের এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে আমাদের টক্সিনসগুলোকে রিলিজ করার মাধ্যমে। তো সেক্ষেত্রে আমরা জাস্ট ফুল বডি, আমাদের জানার দরকার নেই যে আমাদের কোথায় নডস আছে। সবাই তো সব কিছু জেনে করবে এরকম তো কোনো ব্যাপার নেই, কারণ আমরা জাস্ট নর্মালি প্রচুর কিছু করি, যেমন আমরা হাততালি দিচ্ছি, এতে কিন্তু আমাদের 7 চাকরাস অ্যাক্টিভেট হচ্ছে। আমরা জানি না, কিন্তু আমরা নর্মালি হাততালি দিই, কিন্তু আমরা দিচ্ছি, আমরা করছি অলরেডি অ্যাক্টিভেট। তো সেক্ষেত্রে আমরা ঘুম থেকে উঠে ফুল বডি, ফেস হোক, ঘাড় হোক, গলা হোক, হাত হোক, সেগুলো আমরা ট্যাপ করতে পারি। জাস্ট নর্মাল হাত দিয়ে নর্মাল ট্যাপ করলাম, আমাদের বডি থেকে আস্তে আস্তে স্ট্রেস এবং টক্সিনস ধীরে ধীরে রিলিজ করে গেল। এরপর আমরা গরম জল খাওয়ার পর নর্মালি আমরা ফ্রেশ হয়ে সমস্ত কিছু করার পর আমরা নর্মাল অনেকেই ছোলা, বাদাম এগুলো খেতে পারি। আহারটা কিন্তু খুব বেশি ইম্পর্ট্যান্ট, সাত্ত্বিক আহার যেটা আমাদের যোগে বলে। তো সেক্ষেত্রে সেই সাত্ত্বিক আহার এখন আমরা করিই না বলতে গেলে বহু মানুষজন। তো সেক্ষেত্রে চেষ্টা করা দরকার যে সেরকম আহার, পর্যাপ্ত পরিমাণে ঘুম, পর্যাপ্ত পরিমাণে জল, যেগুলো আমাদের শরীরের জন্য খুব ইম্পর্টেন্ট। যে কোনো একটা করে ফল আমরা যদি খেতে পারি সেটা খুব ভালো। এবং একটা জিনিস, আমরা কিন্তু বেশি পরিমাণ আহার করা মানেই যে আমাদের শরীরকে ভালো রাখা, এটা কিন্তু নয়। আমাদের যতটা লিমিট, যতটা দরকার, আমাদের সেটুকু খাওয়া প্রয়োজন। একদম কমও না, একদম বেশিও না, জাস্ট নর্মাল। এবং তার সাথে শাকসবজি যে পরিমাণ, সেটা আমরা আস্তে আস্তে খেতে শুরু করব। এছাড়াও আস্তে আস্তে নিজেদের লাইফ, আমাদের কাজ, স্কুল, কলেজ যেগুলো থাকে, সেগুলো তো আমাদের সবাইকে করতেই হবে। আগেকার দিনে যেমন গুরুকুলে থাকতো, তাদের লাইফস্টাইলটা যেরকম ছিল, এখন কিন্তু আমরা সেভাবে যদি কাউকে বলি, সে প্র্যাকটিস করতে পারবে না, কারণ তার লাইফে সেই জিনিসটাই নেই। তো সেক্ষেত্রে নর্মাল আমরা বলি ঘুমোতে যাওয়ার আগে একটু ভালো কিছু পড়ে, বই পড়ে। এখন আমরা ফোন ওরিয়েন্টেড সমস্ত কিছু হয়ে গেছে, তো স্ক্রিনটা মোটামুটি ঘুমোতে যাওয়ার আধ ঘন্টা আগে যদি রেখে দেওয়া যায়, তাহলে খুব ভালো আমাদের স্লিপ কোয়ালিটি ইমপ্রুভ করে। এবং বাচ্চাদেরকে আমরা যখন শিক্ষা দিচ্ছি, মারাও যাতে সেভাবে আর কি নিজেদেরকে মুভ করে। আমি নিজে ফোন দেখে আমি যদি বাচ্চাকে বলি তুমি ঘুমাও, তাহলে সে তো সেটা দেখছে না, সে দেখছে মা এটা করছে, তার মানে এটা ভালো, সে সেটাই নিচ্ছে। এবং পরে যদি আমি তাকে বলতে যাই, তাহলে সেটা কিন্তু আমরা করতে পারবো না। তো সেক্ষেত্রে শোয়ার আগে কিছুটা ভালো জিনিস পড়ে শোয়া রাত্রিরে ঘুমের কোয়ালিটি ইমপ্রুভ করছে। এবং পরের দিন সকালবেলা জাস্ট নর্মাল, আমাদের প্রত্যেকটা জিনিসই কিন্তু প্রত্যেকটা জিনিসের সাথে কানেক্টেড। তো সেক্ষেত্রে আমরা নিজেদেরকেই ভালো রাখতে পারি, কারোর উপর ডিপেন্ডেন্ট হওয়ার কোনো প্রয়োজনীয়তা নেই। নিজেদের মানসিকভাবে আমরা স্টেবল থাকতে পারি, এবং ছোট ছোট কিছু মুভমেন্ট প্রত্যেক দিন মানসিকভাবে, শারীরিকভাবে আমাদেরকে কিন্তু ভালো রাখতে পারে। তো একটা খুব সুন্দর আলোচনা হলো। আমি আশা করব যে আমাদের দর্শকরা একটা যোগা সম্পর্কে একটা সামগ্রিক ধারণা পেল,
এবং যোগা যেটা ভারতবর্ষের একটা প্রাচীনতম জিনিস এবং ভারত এটাকে সমগ্র পৃথিবীকে উপহার হিসাবে দিয়েছে। আশা করব সেই জিনিসটাকে নিজের লাইফে ইমপ্লিমেন্ট করে আমাদের ভিউয়ারদেরও লাইফটা আরও ইমপ্রুভ হবে। অনেক 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 ধন্যবাদ আমাদের এই শোতে আসার জন্য। থ্যাংক ইউ। আশা করব পরে আবার একটা এপিসোড আমরা একসাথে শ্যুট করব। থ্যাংক ইউ, ভালো থাকবেন।